আমি উম্মে হানি, ডেটা সায়েন্স স্পেশালিস্ট অ্যান্ড ফ্যাকাল্টি হিসেবে আছি পিপল অ্যান্ড টেক ইনস্টিটিউট অফ আইটিতে। তো ডেটা সায়েন্স নিয়ে আমার আসলে বেশ কয়েক বছর ধরে আমি কাজ করেছি। আর বর্তমানের জব মার্কেট যদি আমরা দেখি, যে ডেটা সায়েন্স একটা হাইপ রেট, ডেটা সায়েন্সের অলরেডি একটা হাইপ আছে, যে সবাই ডেটা সায়েন্স জিনিসটার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। আসলে এটার রিজন হচ্ছে আমাদের যে জব মার্কেট গুলো, এগুলোর ম্যাক্সিমামই দেখা যাচ্ছে এখন সবকিছু এআই রিলেটেড হয়ে যাচ্ছে। আর যখন আমরা এআই এর দিকে চলে যাই, তখন বেসিক্যালি ডেটা সায়েন্স ছাড়া এআইটাকে ওইভাবে ইন্টিগ্রেট করা, সবকিছুতে নিয়ে আসাটা কষ্টসাধ্য হয়ে যায়। সেই জায়গা থেকে এই ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই এই বিষয়গুলো এত বেশি জনপ্রিয় হয়ে উঠছে। তো আজকের সেশনটিতে বেসিক্যালি আমরা এই ডেটা সায়েন্স জিনিসটার একদম কোর কনসেপ্ট, সেই সাথে সাথে এই ডেটা সায়েন্স শিখতে গেলে আসলে আমাদের কি কি প্রয়োজন, কিভাবে শিখতে পারি, ডেটা সায়েন্স যদি আমি শিখি তাহলে আমার আসলে বেনিফিটটা কি হবে, আমাদের যে জব মার্কেটটা আছে সেটার ডেটা সায়েন্স রিলেটেড, সেই বিষয়গুলো নিয়েই বেসিক্যালি আজকে আমরা আলোচনা করব। এন্ড সেই সাথে সাথে আমাদের ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর মধ্যে যে রিলেশনশিপটা বা জিনিস দুটো আসলে কি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো একদম শুরুতে যদি আমরা চলে যাই যে ডেটা সায়েন্স জিনিসটা আসলে কি, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, ডেটা সায়েন্স জিনিসটা হচ্ছে আমাদের চারপাশে যদি বলি, আমাদের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের ডেটা, এটা আমরা সবাই জানি। বাট এখন কথা হচ্ছে আমার কাছে অনেক ডেটা আছে, ডেটা দিয়ে আমি আসলে করবোটা কি? আমি যদি ডেটাটাকে কাজেই লাগাতে না পারি তাহলে এই ডেটার তো আসলে কোনো মানে হয় না। তো এই ডেটাটাকে কাজে লাগিয়ে সেখান থেকে মিনিং খুঁজে বের করা এবং সেখান থেকে ডিসিশন মেক করা, অটোমেটিক্যালি ডিসিশন মেক করা, মানুষের অনেক বেশি ইন্টারভাল ছাড়া ডিসিশন মেক করা, এই বিষয়টাই হচ্ছে আসলে ডেটা সায়েন্স। তো এই ডেটা সায়েন্সের যদি আমরা আমাদের চারপাশের রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টা আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। যে আমরা সবাই তো ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুকে অনেক বেশি টাইম ওয়েস্ট করি। এখন কখনো কেন এভাবে চিন্তা করে দেখেছি যে আমি এই ইউটিউব, ফেসবুক এত ফেমাস কেন আসলে, কেন আমাদের এটা চালাতে এত বেশি ভালো লাগে? দেখা যায় ফেসবুকে রিলস কাটতে কাটতে মনে হয় যে না, একটু ব্রেক নেওয়া দরকার, ফোনটা রেখে আবার সেই রিলসে আমরা ঢুকে যাই। এটা আসলে রিজনটা কি? তার মানে হচ্ছে এই যে ফেসবুক বা এই রিলস বিষয়গুলো আমাদেরকে বুঝতে পারছে, এক্স্যাক্টলি আমাদের ব্রেন যা চাচ্ছে, আমাদের মন যেটা চাচ্ছে সেটাই আমাদেরকে দিতে পারছে। এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? এটা যদি আমরা একটু ডিপলি চিন্তা করি, যে একটা ফোন ফেসবুক কিভাবে বুঝতেছে আমার পছন্দ কি, আর সেই অনুযায়ী সে কিভাবে আমাকে সাজিয়ে দিচ্ছে, আমার মনোযোগ এতক্ষণ ধরে রাখছে কিভাবে, এই যে তার রেকমেন্ডেশন সিস্টেমটা, আমার মাইন্ড রিড করে আমাকে রেকমেন্ড করে দেওয়ার যে বিষয়টা, এইটাই কিন্তু করতেছে ডেটা সায়েন্স। বিহাইন্ড দ্য সিনে কিন্তু ডেটা সায়েন্স কাজ করছে। আফটার দ্যাট আমরা যদি ফুড পান্ডার কথা বলি, এই যে আমাদের আমাদের লোকেশন অনুযায়ী, আমাদের প্রিফারেন্সেস অনুযায়ী আমাদের যে রেস্টুরেন্ট গুলোকে সাজেস্ট করছে, এটার পিছনেও কিন্তু ডেটা সায়েন্স রয়েছে। আর আমাদের এই কর্মব্যস্ত জীবনে যদি আমরা গুগল ম্যাপস বলি, গুগল ম্যাপস আমাদের যে ফাস্টেস্ট রুটটাকে বলে দিচ্ছে, কোনটাতে গেলে বেশি ট্রাফিক বলে দিচ্ছে। এই যে প্রেডিকশনের যে যত কিছুই আসছে এবং এত একুরেটলি যে সে প্রেডিক্ট করতে পারছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের ডেটা সায়েন্স হ্যান্ডেল করছে, মানে ডেটা সায়েন্সের মাধ্যমে আসলে হচ্ছে। তারপর আমরা যদি এখন আমাদের ব্যাংকিং সিস্টেমে বলি, তো আগে আমরা আসলে কে লোনটা পাবে, কাকে লোন দেওয়া হবে, এই বিষয়গুলো ডিসিশন মেক করাটা যে ডিফিকাল্ট ছিল, এটা কিন্তু এখন এই ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এর কারণে অনেক বেশি ইজি হয়ে গেছে। তো আমরা আমাদের ডে টু ডে লাইফে যদি একটু গভীরভাবে চিন্তা করি, দেখা যাবে যে অলমোস্ট প্রতিটা কাজেই কোনো না কোনো ভাবে এই টেকনোলজির যুগে আমরা ডেটা সায়েন্সকে ইউজ করছি। এই যে আমরা এত ডেটা সায়েন্সটাকে ইউজ করছি, এখন কথা হচ্ছে যদি এখন আমি এই ডেটা সায়েন্সের সাথে মেশিন লার্নিং এর যে কানেক্টিভিটিটা, এইটা যদি আমরা একটু জানতে চাই তাহলে আসলে জিনিসটা কি হবে, এটা যদি দেখি। ডেটা সায়েন্স মিনস আমি জাস্ট ডেটা নিয়ে কাজ করছি সেই জিনিসটা, এখন তাহলে মেশিন লার্নিং এর সাথে ডেটা সায়েন্সের পার্থক্যটা কোথায় বা মিলটা কোথায়? মেশিন লার্নিং জিনিসটা আমাদের এই যে আমরা ডেটা ডেটা বারবার বলছি, ডেটা থেকে আমরা মিনিংফুল ইনসাইটস বের করছি, ডেটা থেকে আমরা ডিসিশন মেক করছি। এই যে ডিসিশন মেকিং এর যে জিনিসটা, এটা কিন্তু একটা হিউম্যান বিইং করছে না, এটা করছে একটা মেশিন, আলটিমেটলি আমাদের কম্পিউটার করছে। এই যে কম্পিউটার যে ডিসিশন মেক করবে, তাকে তো আগে শেখাতে হবে। যদি আমরা আমাদের ছোটবেলা থেকে এই পর্যন্ত চিন্তা করি, যে ছোটবেলা থেকে তো আমরা বুঝে যাইনি কিভাবে কি করতে হবে, তো আমরা চিনতে পারিনি আগুন আসলে কি, পানি আসলে কি, কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে না, এটা কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারিনি। আস্তে আস্তে লার্নিং এর মাধ্যমে আমরা শিখেছি।
এই সেম জিনিসটা আমি যদি আমার মেশিনকে লার্ন করাতে যাই, সেই ওয়েটাই বেসিক্যালি হচ্ছে মেশিন লার্নিং। তো এটা যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে মেশিন লার্নিং জিনিসটা কিভাবে কাজ করে, তো এই যে একটা স্ক্রিনে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আগে আমরা যে ইমেল, স্প্যাম ইমেল গুলোকে আলাদা করি, এটা আসলে আমরা আগে কি করতাম, কিভাবে করতাম? আমরা পাইথনের কোড ব্যবহার করতাম, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড ব্যবহার করতাম। কোড ব্যবহার করে যে কন্ডিশনের মধ্যে যদি এই শব্দগুলো থাকে, তাহলে সে আমাদেরকে সেটাকে স্প্যাম ক্যাটাগরিতে ফেলে দিত। এইভাবে আমরা কোডিং এর মাধ্যমে করতাম। আর এখন অ্যাকচুয়ালি কি হয়, কিন্তু অটোমেটিক্যালি সেপারেট হয়ে যায়। অটোমেটিক্যালি আমাদের ফোনে আলাদা বক্স থাকে স্প্যামের। তো এটা আসলে কিভাবে হচ্ছে? এখানে কি হয়েছে, আমাদের আগে যে যেই যেই মেল গুলো স্প্যাম হয়, ওইগুলোকে আমি মেশিনকে শিখিয়ে রেখেছি যে এই এই জিনিসগুলো হলে স্প্যাম হয়। তো যখন ইনস্ট্যান্ট কোনো মেসেজ আসছে বা কিছু আসছে, তখন সে চেক করে যে আচ্ছা এই মেলটার মধ্যে কি ওই ওই জিনিসগুলো আছে কিনা। এই যে লার্নিং প্রসিডিওর, যে একটা বাচ্চাকে যখন আমরা ছোট থেকে শিখিয়ে দিই যে এটা আগুন, আগুনে গেলে পুড়ে যায় মানুষ, পানিতে গেলে ডুবে যায় মানুষ, এই বিষয়গুলো মেশিনকে শিখিয়ে দিচ্ছি আমরা। তারপর মেশিন নিজে থেকে ডিসিশন নিচ্ছে আচ্ছা এটার মধ্যে এই জিনিসটা আছে, দ্যাটস এটা স্প্যামে চলে যাবে। অটোমেটেড হয়ে যাচ্ছে জিনিসটা। এইটাই কিন্তু বেসিক্যালি মেশিন লার্নিং এর কাজ। এখন এই মেশিন লার্নিং এর যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, যে ডেটা সায়েন্সের মতো সিমিলার ওয়েতে ডেটা সায়েন্স কিন্তু মেশিন লার্নিং ছাড়া ফুললি কাজ করতে পারে না। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমরা যদি মেশিন লার্নিং এর রিয়েল লাইফ এক্সাম্পল গুলো বলি, ডেটা সায়েন্সের মতো সিমিলার আমাদের নেটফ্লিক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোর যে রেকমেন্ডেশন, স্ট্রং যে রেকমেন্ডেশন বেসটা আছে, এটা কিন্তু এই মেশিন লার্নিং ডেটা সায়েন্সের মাধ্যমে আসে। তারপর ব্যাংকিং এ, মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে ফ্রড ডিটেকশন, বা একটু আগে যে আমাদের গুগল ম্যাপস এর কথা বললাম, ইমেল স্প্যামিং এর যে বিষয়গুলো, বা আমাদের এই যে দ্বারা যে অনলাইন শপিং এ আমাদের যে প্রোডাক্ট সাজেস্ট করে দিচ্ছে, এই বিষয়গুলো। অথবা ফেসবুকে যখন আমরা কখনো কোন একটা, আজকে ফর এক্সাম্পল আমার একটা জুতা প্রয়োজন, আমি যদি সামহাও একবার জুতা লিখে কোন একটা ব্র্যান্ড লিখে সার্চ করি, কিভাবে কিভাবে যেন আমাদের ফেসবুকে স্ক্রল করলে এখন শুধু জুতারই অ্যাড দেখি আমরা। এই বিষয়গুলোও কিন্তু যে রেকমেন্ডেশন সিস্টেমের মাধ্যমেই হয়ে থাকে। এগুলোর কারণেই এই ফেসবুক, ইনস্টাগ্রাম এরা আমাদের এত বেশি মনোযোগ ধরে রাখতে পারে। তো এখন কথা হচ্ছে যে ঠিক আছে, বুঝলাম মেশিন লার্নিং, মেশিনকে লার্ন করাচ্ছি, ডেটা সায়েন্সের ডেটা কালেক্ট করছি, ওটা থেকে ইনসাইটস বের করছি, হোল প্রসিডিউরটা আসলে হয় কিভাবে, সেটা যদি আমরা একটু জানতে যাই, সেটা হচ্ছে যে আমরা এইখানে ফার্স্টে কিছু স্টেপ দেওয়া আছে কিভাবে আসলে মেশিন লার্নিং বা হোল ডেটা সায়েন্স সিস্টেমটা কিভাবে কাজ করে। প্রসিডিউর গুলো যদি আমরা একটু দেখি, যে ফার্স্টে দেখেন আপনি যে প্রবলেমটা নিয়ে কাজ করবেন, আপনি নিশ্চয়ই পৃথিবীর এট এ টাইমে পৃথিবীর সব সমস্যা নিয়ে কাজ করবেন না। ফর এক্সাম্পল, আপনার কাছে একটা সিস্টেম হচ্ছে, আপনি এমন একটা সিস্টেম বানাতে চান যেখানে আমাদের রোগীদের সিমটমস গুলো দেখে সে বলে দিবে ওই রোগীটার ডায়াবেটিস আছে কিনা, অথবা হার্ট ডিজিজ আছে কিনা, অথবা অন্য কোনো প্রবলেম আছে কিনা। এরকম একটা কিছু নিয়ে আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে আগে কি করতে হবে, স্পেসিফিক একটা প্রবলেমকে চুজ করতে হবে। একসাথে আপনি পৃথিবীর সব প্রবলেম নিয়ে কাজ করতে পারবেন না। তো সেটাই হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। আমাকে আগে বের করতে হবে আমি কি চাই, কিসের সমাধান বের করতে চাই, কি জিনিসটা নিয়ে আমি কাজ করতে চাই। এইটার পরে আপনাকে কি করতে হবে, এই রিলেটেড ডেটা কালেক্ট করতে হবে। সেকেন্ড স্টেপ, ডেটা কালেকশন। কেন ডেটা কালেকশন? কারণ হচ্ছে আমার টার্গেট কি, আমি মেশিনকে শেখাবো। মেশিনকে আমি আসলে শেখাবো কিভাবে? মেশিন কি মানুষ যে ওকে হাতে ধরিয়ে ধরিয়ে আমরা শেখাবো? মেশিনকে শেখাতে হবে ডেটার মাধ্যমে, ওকে তথ্য দিতে হবে, সেই অনুযায়ী সে কাজ করবে। সো আমি যে স্পেসিফিক প্রবলেম নিয়ে কাজ করব, ওই স্পেসিফিক প্রবলেমের ডেটা কালেকশন করব। আমি মেডিকেল সেক্টরে কাজ করতে চাই, তো সেই ক্ষেত্রে তো আমার ব্যাংকিং সিস্টেমের ইনফরমেশন বা ডেটা এনার প্রয়োজন নেই। রিলেভেন্ট যে ডেটা আছে সেই ডেটাগুলোকে আমাকে কালেক্ট করতে হবে। এখন থার্ড স্টেপ, আমি হিউজ ডেটা কালেক্ট করে ফেলছি, এই ডেটার মধ্যে অনেক গার্বেজ জিনিস থাকবে, আননেসেসারি জিনিস থাকবে, যেগুলো মিসলিড করতে পারে। একটা মেশিন, আপনি মানুষের চিন্তা করেন, আপনি যখন পরীক্ষার হলে আপনাকে যদি বলা হয় যে আপনাকে 5টা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, 5টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন পরীক্ষা আসবে, আর আরেকজন কি করলো, আপনাকে হাজার হাজার মানে কোনো কিছু লিমিটই করে দিল না, কোথা থেকে যে প্রশ্ন আসবে কেউ জানে না, কোন এক্সামটা আসলে বেশি ভালো হবে। যেটাতে অবশ্যই ফিক্সড কিছু আমাদের প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গাটাই আমাদের জন্য ভালো হবে। তো এইরকম যে আমরা যে ডেটা কালেক্ট করার পরে এই যে মিনিমাল রেঞ্জে ডেটাটাকে নিয়ে আসা, ডেটাটাকে ক্লিন করে ফেলা, প্রয়োজনীয় ডেটাটাকে রেখে দেওয়া, বাকি জিনিসগুলোকে বাদ দিয়ে দেওয়া, সেইটাই হচ্ছে আমরা থার্ড স্টেপে করব, ডেটা ক্লিনিং। ডেটা ক্লিনিং এর পরে হচ্ছে ডেটা অ্যানালাইসিস এন্ড এক্সপ্লোরেশন। এটাতে আমরা আসলে কি করব,
এখন ডেটাটার রিলেশনশিপটা বুঝতে হবে আমাদের। যে আমি ফার্স্ট যে এক্সাম্পলটা দিলাম যে একটা পেশেন্টের হার্ট ডিজিজ আছে কিনা, অথবা ডায়াবেটিস আছে কিনা, অথবা এরকম কোনো তার ডিজিজ আছে কিনা, আমি এটা প্রেডিক্ট করতে চাই। তো সেক্ষেত্রে এখন আমাকে দেখতে হবে যে একজন পেশেন্টের হার্ট ডিজিজ থাকার জন্য অনেকগুলো প্যারামিটার কাজে লাগতে পারে। কোন প্যারামিটারটা বেশি ভূমিকা পালন করছে, কোনটা আননেসেসারি, এই যে রিলেশনশিপ গুলো বোঝা, ডেটার ইনার যে রিলেশনশিপটা সেটা বোঝা, এই বিষয়গুলো হচ্ছে ফোর্থ স্টেপে হয়। সবকিছু বোঝার পরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে স্টেপ সেটা হচ্ছে স্টেপ 5, ডেটা মডেলিং। এখানে বেসিক্যালি আমরা মেশিন লার্নিং কে ইন্টিগ্রেট করব। মেশিন লার্নিং মডেল ব্যবহার করব, মেশিনকে প্রপারলি শেখাবো, মেশিন সেখান থেকে আমাদেরকে প্রেডিক্ট করে দেখাবে। আলটিমেটলি সব কাজ তো করে মেশিন, বাট তাকে আমাদের প্রিপেয়ার করে দিতে হয় সবকিছু, একদম নোটস এর মতো সব রেডি করে দিতে হয়, তারপর সে জাস্ট ওটা শিখে শিখে আমাদেরকে আউটপুটটাকে দেয়। তো এই মডেলিং এর পরে আমাদের ফাইনাল স্টেপ এই যে সে আমাদেরকে প্রেডিক্ট করে দিচ্ছে, সেখান থেকে ডিপ্লয়মেন্ট করা বা আনুষঙ্গিক কাজগুলো করা। তো এইটা হচ্ছে আমাদের ফুল যে ওয়ার্কিং প্রিন্সিপাল, বা কিভাবে একটা মেশিন লার্নিং মডেল কাজ করে বা ডেটা সায়েন্স কিভাবে কাজ করে সেই জিনিসটা। এটার পরে যদি আমরা দেখি, আচ্ছা এই যে আমরা বারবার বলতেছি মেশিন লার্নিং এর বিষয়গুলো, মেশিন লার্নিং এ আমরা আরেকটু জানার চেষ্টা করি যে মেশিন লার্নিং কিভাবে আসলে কাজটা করতেছে, বা এটার পিছনে কি কি ধরনের মেশিন লার্নিং হয়, আছে। কি মেশিনকে শেখানো যায়, এই জিনিসগুলো আমরা একটু দেখি, যে মেশিন লার্নিং এর একটু ডেপথ যাওয়ার চেষ্টা করি। তো এটার জন্য যদি আমরা যেতে চাই, দেখা যায় আমাদের মেশিন লার্নিং এর 3টা টাইপস আছে। টাইপস গুলো খুবই সিম্পল: সুপারভাইজড, আনসুপারভাইজড, রেনফোর্সমেন্ট লার্নিং। জিনিসটা আসলে কি? সুপারভাইজড নামটাই বোঝা যাচ্ছে হয়তো কেউ তাকে সুপারভাইজ করবে মেশিনকে, এমন কিছু। এটা যদি আমরা একটু বাস্তব এক্সাম্পলের মাধ্যমে দেখি, যে অনেক সময় হয় না আমাদের ক্লাসে কিছু আমাদের টিচাররা থাকেন, যে টিচাররা আমাদের পরীক্ষায় হয়তো 20টা প্রশ্ন আসবে, 20টার মধ্যে সে আমাদেরকে 25টা প্রশ্ন দিয়ে দিয়েছে, দিয়ে বলে দিয়েছে এখান থেকে 20টা প্রশ্ন হুবহু আসবে। এই যে আমি জাস্ট একদম মুখস্থ করলাম, যে প্রশ্ন মিলালাম, অ্যান্সার করে ফেললাম। এই জিনিসটাকে বলা হয় সুপারভাইজড লার্নিং। এটা যদি মেশিনের ক্ষেত্রে হয়, সেটাই হচ্ছে সুপারভাইজড লার্নিং। কেমন? এই যে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকগুলো র ডেটা আছে, অনেক লেভেল ডেটা আছে, অনেকগুলো এনিম্যালের ছবি আমরা দেখতে পাচ্ছি। এইখানে অ্যানিমেলের ছবিগুলো দিয়ে আমি নিচে আবার তাকে লেভেল করে বলে দিচ্ছি যে এটা হচ্ছে কাউ, এটা হচ্ছে এলিফ্যান্ট, এটা হচ্ছে ক্যামেল, এই টাইপের। তো আমি তাকে কিন্তু বলেই দিলাম এই জিনিসটা এরকম এরকম। তারপর সে কি করলো, তার সেই জিনিসটা শিখলো, যেরকম এই যদি একটা সুর থাকে তাহলে সেটা এলিফ্যান্ট হবে, এরকম লেগ থাকলে এটা ক্যামেল হবে, সে নিজে নিজে লার্ন করে নিল। লার্ন করার পর প্রসেসিং এর পর আমি যদি কোনো একটা ফিগার তাকে দিই, সে দেখে বলে ফেলতে পারছে ও এটা তো আমি শিখেছি, তার মানে এটা হচ্ছে এলিফ্যান্ট। এটা হচ্ছে আমাদের সুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিং এর যদি আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিই, যেমন একটা ইমেল সেটা স্প্যাম কিনা সেটা খুঁজে বের করা। আমি আগে তাকে কিছু কন্ডিশন দিয়ে দিয়েছি, যদি এরকম এরকম থাকে তাহলে তুমি স্প্যাম বলবা। সে দেখেছে এরকম এরকম আছে কিনা, সে পেয়েছে, সে বলেছে এটা স্প্যাম। এটা হচ্ছে আমাদের সুপারভাইজড লার্নিং। তাহলে আনসুপারভাইজড লার্নিংটা কি? আনসুপারভাইজড লার্নিংটা হচ্ছে আমাদের ক্লাসের সেই টিচাররা, মানে যারা সাজেশন দিত না, টপিক বলে দিত, ঠিক আছে এই টপিকের উপর থেকে আসবে, এই টপিক তো হিউজ একটা টপিক, এখান থেকে আসলে কি প্রশ্ন আসবে সেটা আমি জানি না, বাট আমি জানি এই টপিক থেকে আসবে। এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। যেমন এখানে আমি তাকে অনেক ইনফরমেশন দিয়ে রেখেছি, র ডেটা দিয়েছি, বাট আমি লেভেল করে দিইনি, তাকে বলে দিইনি এটা এলিফ্যান্ট, এটা কেমন। সে নিজে নিজে এই প্যাটার্ন গুলো খুঁজে বের করবে, নিজে কাজ করবে। সেটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। এখন এই আনসুপারভাইজড লার্নিং এর যদি আমরা একটা এক্সাম্পল দিই রিয়েল লাইফ, সেটা হতে পারে এই যে আমাদের ফেসবুকে যে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড বের করার যে বিষয়টা থাকে, সাজেশন করার যে বিষয়টা থাকে, এটা কিন্তু আনসুপারভাইজড লার্নিং এর মাধ্যমে হয়ে থাকে। অথবা আমরা যদি একটা সুপার শপ চিন্তা করি, সেখানে আমি যে একটা গ্রুপ করব, যে কোন কোন একটা প্রোডাক্ট সেল হলে তার সাথে আরেকটা প্রোডাক্ট সেল হওয়ার যে প্রবাবিলিটিটা থাকে বা একসাথে রাখার যে বিষয়টা থাকে, সেটা কিন্তু আমরা করতে পারি আনসুপারভাইজড লার্নিং এর মাধ্যমে। ওকে, তো এরপর আমাদের আছে রিইনফোর্সমেন্ট লার্নিং, যেটা আছে। এই জিনিসটা আসলে কি, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এটা হচ্ছে যে রেওয়ার্ড সিস্টেম। আমি যদি একটা রেওয়ার্ড সিস্টেম দিয়ে কাজ করতে চাই, যেমন আমরা হিউম্যান বিইংও যদি আমাদের একটু রেওয়ার্ড দেওয়া হয় তাহলে কিন্তু আমরা খুশি হই অনেক।
যে আমি একটা কাজ করলাম, কাজে ভালো করলাম, সেজন্য আমাকে অফিস থেকে একটা গিফট দেওয়া হলো, একটু বোনাস দেওয়া হলো, এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হলো। এটা সবার মধ্যে একটা আগ্রহ বাড়ায় তার কাজের গতি বাড়ানোর জন্য। সিমিলার ভাবে আমাদের মেশিনও কিন্তু তাই, সেও রিওয়ার্ড পেতে ভালোবাসে। এই যে আমরা অনেক সময় বটের সাথে গেম খেলি না, যেমন লুডো খেলি বা দাবা খেলি। তো আমার সাথে কে খেলে একজন বট, সে যে খেলছে, এই যে সে যখন ভুল করছে সে পেনাল্টি পাচ্ছে, সে যখন ভুল করছে তার মার্কস কাটা যাচ্ছে, এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু সে শেখে। এটাও কিন্তু মেশিন লার্নিং এর আরেকটা টাইপ, সেটা হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এখানে একটা এজেন্ট হিসেবে কাজ করে, এনভায়রনমেন্ট থাকে, সেখানে তাকে রিওয়ার্ড দেওয়া হয়। এটা যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পল যেটা বললাম, যে আমাদের বটের সাথে যে গেমিং খেলাটা, এইটা, অথবা হতে পারে যে আমাদের সেলফ ড্রাইভিং কার যেটা থাকে, এগুলো কিন্তু মেশিন লার্নিং এরই পার্ট। সেলফ ড্রাইভিং কার, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এই রিইনফোর্সমেন্ট লার্নিং এর মধ্যে পড়ে যাবে। এখন কোয়েশ্চেন হচ্ছে, ঠিক আছে মেশিন লার্নিং কি সেটাও বুঝলাম, ডেটা সায়েন্স কি সেটা বুঝলাম, এখন এই মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এআই এর মধ্যে রিলেশনশিপটা আসলে কোথায়, সেটা যদি আমরা দেখি, এই ফিগারটাই কিন্তু আমাদেরকে এই যে পার্থক্যটা এটা বুঝিয়ে দিবে। এই যে ফার্স্ট ডেটা সায়েন্স, এটা হিউজ একটা সেক্টর। ওই ডেটা সায়েন্সের একটা সাব পার্ট হচ্ছে আমাদের এই মেশিন লার্নিং। আর এই মেশিন লার্নিং এর অংশ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা ছাড়া আসলে আমরা পুরা বর্তমান দুনিয়াটাই কল্পনা করতে পারি না। আচ্ছা, এখন হচ্ছে এই বিষয়গুলো সবই বুঝে গেলাম, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই এগুলা। এখন কথা হচ্ছে, আমি যদি এই ডেটা সায়েন্স শিখতে চাই, আমি আসলে কিভাবে শুরু করব? আমি অনেকের এই কোয়েশ্চেন থাকে যে আমি নন আইটি ব্যাকগ্রাউন্ডের, আমি কিভাবে কাজগুলো করব? এই জিনিসটা হচ্ছে আমাকে কি শিখতে হবে, এইটা যদি আমরা একটু জানতে চাই, যে আমাদের ডেটা সায়েন্সটা শিখতে হলে কি কি আসলে জানা থাকা লাগবে, সেটা যদি আমরা বলি, ফার্স্ট অফ অল আমাদেরকে অনেক বেশি ম্যাথ জানতে হবে এরকম না, বাট স্ট্যাটিস্টিক্স এর পার্টস গুলো আমাদেরকে জানতে হবে। স্ট্যাটিস্টিক্স আমাদেরকে জানা থাকতে হবে। আর এরপর হচ্ছে আমরা যে মেশিনকে লার্ন করাবো, মেশিনের সাথে ডিল করবো, সো মেশিনের একটা ল্যাঙ্গুয়েজ তো আমাদেরকে জানা থাকাই লাগবে। মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের পাইথন অথবা আর, তবে সবচেয়ে ইজি হচ্ছে আমাদের এই পাইথন। পাইথন দিয়ে খুব সহজে করা যায়। তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন আপনাকে জানা থাকতে হবে। এরপর যেহেতু আমরা ডেটা নিয়ে কাজ করব, এই ডেটার জন্য আমাদের দেখা যায় এসকিউএল, এটা জানতে হবে। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা ডেটা কালেক্ট করা, ম্যানিপুলেশন করা, এই আনুষঙ্গিক কাজগুলো করব। তো এই এসকিউএল এর ক্ষেত্রে আপনি মাই এসকিউএল অথবা পোস্টগ্রেস এসকিউএল, যেটা আপনার সুবিধা সহজ লাগে, অলমোস্ট এটা সেমই, সেটাই শিখতে পারেন। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট ডেটা সায়েন্সের, সেটা হচ্ছে অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স, যেটার জব সার্কুলার অহরহ হয়ে থাকে। তো ওই অ্যানালিটিক্স এর জন্য আপনাকে কিছু টুলস জানতে হবে, হতে পারে সেটা অ্যাডভান্স এক্সেল, টেবলিও অথবা পাওয়ার বিআই, এগুলো আপনি করতে পারেন। আর এরপরে এই যে প্রথম চারটা বললাম, ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স, পাইথন, এসকিউএল, এগুলো হচ্ছে আহ একটা জিনিস শেখার আগে প্রাইমারি লেভেল আপনাকে যা শিখতে হবে সেই জিনিসগুলো। আর কোর জিনিসগুলো হচ্ছে আমাদের এই পার্টটা, এটা হচ্ছে আমাদের কোর জিনিস। ফার্স্ট হচ্ছে ডেটা মাইনিং। ডেটা মাইনিংটা কি? আমরা যখন দেখেছি মেশিন লার্নিং কিভাবে কাজ করে, তখন আমরা দেখেছি যে ডেটাটাকে প্রিপেয়ার করাটা অনেক বেশি প্রয়োজন, এক্সাক্ট ডেটা কালেক্ট করা এবং সেটাকে প্রিপেয়ার করাটা অনেক বেশি প্রয়োজন। আর এই ডেটা প্রিপেয়ারিং এর যত ধরনের কাজ, আলটিমেটলি মেশিনকে শেখানোর আগ পর্যন্ত যা যা কিছু প্রয়োজন, এই সবকিছু বেসিক্যালি হয় ডেটা মাইনিং। আপনি ডেটা মাইনিং যত প্রপারলি করতে পারবেন, তত ভালো আপনার মডেল রেসপন্স করবে, আপনার মডেল ঠিক ততটাই ভালো হবে, তত ভালো পারফরমেন্স করবে। আপনি এখন ডেটা মাইনিং ও অল ওকে, আপনি সব ডেটা ঠিকভাবে কালেক্ট করতে পারছেন। এরপর আমাদের কাজ হচ্ছে মেশিন লার্নিং মডেল বিল্ড করা, মানে এই মডেলগুলোর মাধ্যমে মেশিনকে লার্ন করানো। এই মেশিন লার্নিং শেখা যদি আপনার হয়ে যায়, এতটুকু হচ্ছে আপনি বেসিক ডেটা সায়েন্স পারেন, বেসিক মেশিন লার্নিং পারেন। এরপর যে এই যে ডিপ লার্নিং, এটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলের। যেমন আপনি এখন, আমরা তো ডেটা মানে তো শুধু আমাদের টেক্সট টাইপের ডেটা থাকবে না, আমাদের আরো অনেক ধরনের ডেটা থাকবে। তো এই যে এত এত ধরনের ডেটা থাকবে, আমাদের ইমেজ ডেটা থাকবে। ইমেজ ডেটাকে হ্যান্ডেল করা, টেক্সট টাইপের ডেটাকে হ্যান্ডেল করা তো সেম না। তো এই ইমেজ ডেটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের অ্যাডভান্স এই ডিপ লার্নিংটা প্রয়োজন। আর এরপর যদি আপনি আরো অ্যাডভান্স চান, যে না এখন তো আমাদের এই যে চ্যাট জিপিটি, জেমিনাই, এই বিষয়গুলো অনেক বেশি ইউজ টু আমরা মানুষরা, তো এই যে চ্যাটবট নিয়ে ডিল করা, সেটার সাথে ডেটা সায়েন্স ইন্টিগ্রেট করা, এই বিষয়টা কিন্তু আমাদের এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি,
এইটাতে আপনাকে শিখতে হবে। তো এখন আপনি যদি বলেন যে না আমি একদম বিগিনার লেভেলে থাকতে চাই, তো সেক্ষেত্রে আপনি এই যে আমাদের বেসিক জিনিসগুলো শিখে স্ট্যাটিস্টিক্স, পাইথন, এসকিউএল, অ্যানালিটিক্যাল যে টুলস গুলো আছে, ডেটা মাইনিং, মেশিন লার্নিং, এনাফ। বাট আপনি অ্যাডভান্সে যেতে চান, আরো জানতে চান, আরো শিখতে চান, আপনি ডিপ লার্নিং জানতে হবে, আপনাকে এনএলপি জানতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের আসলে কি কি প্রয়োজন এই বিষয়গুলা। এখন যদি আমরা আসি যে আমাদের এই যে আমরা বারবার বলছি একটা হাইপ আছে, এই ডেটা সায়েন্সটা আসলে সেক্টর গুলো কোথায় 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 আসলে জব মার্কেট ক্রিয়েট হচ্ছে, কি কি রোল আছে, কোন কোন কোম্পানিজ গুলো এগুলোকে নিচ্ছে, সেই জিনিসগুলো যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে আমাদের মূলত আইটি আর সফটওয়্যার কোম্পানিগুলো যেগুলো আছে এগুলো তো অবশ্যই আছে। এগুলো তো আমাদের ডেটা সায়েন্স তো আইটি রিলেটেড জিনিসই, সেখানে তো থাকবেই। এছাড়াও আমাদের যে ব্যাংকিং ফাইন্যান্স সেক্টর গুলোতে, যেমন ব্যাংকিং ফাইন্যান্স সেক্টর গুলোতে আমি আসলে কাকে লোন দিব, ফ্রড ডিটেক্ট করা, আরো অনেক কাজে আমাদের এখন ডেটা সায়েন্সটা প্রয়োজন। দেন আমাদের ই কমার্স সাইট গুলোতে, এখন তো বাংলাদেশে প্রচুর প্রচুর ই কমার্স বিজনেস হচ্ছে। এখন এমন দেখা যায় যে আমরা যখন এই যে ফেসবুকে আমাদের যে বাইং সেলিং প্রসেসটা যে চলে, সেখানে দেখা যায় তাদের ফিজিক্যাল শপ থাকে না, অনলাইন বেসড। এখনকার প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে অনলাইন বেসড। তো এই যে ই কমার্স সাইট গুলোতে, ই কমার্স সাইট আপনার যত প্রেফারেন্সেস বুঝবে, সেই কমার্স সাইটে মানুষ তত বেশি ইউজ হতে চাবে, যেমন দারাজ, alibaba.com, এগুলো। তো ই কমার্স সাইট গুলোতে আমাদের এই ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এর অনেক রোল হয়। টেলিকম গুলোতে যেমন গ্রামীণ ফোন বা এই টাইপের আমাদের যে সিম কোম্পানিজ গুলো আছে। দেন আমাদের হেলথ কেয়ারেও কিন্তু এখন এই ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স অনেক বেশি প্রয়োজন। তারপর আমাদের গভর্নমেন্ট রিসার্চ সেক্টরে তো এটা আসলে বলে শেষ করা যাবে না। দেন আমাদের এডুকেশনাল এই ট্রেনিং টাইপের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোতেও আমাদের ডেটা সায়েন্সের রোলস গুলো ক্রিয়েট হচ্ছে। এরপর যদি আমরা দেখি আসলে সেক্টর গুলো দেখলাম, এখন যদি আমরা কি কি রোলে আসলে হয় সেটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে ফার্স্টে ডেটা অ্যানালিস্ট। আপনাদেরকে মাঝে একটা ডেটা অ্যানালিসিস এর জন্য কিছু টুলস এর কথা বলেছিলাম, যেমন আমাদের পাওয়ার বিআই, টেবিউ, অ্যাডভান্স এক্সেল। তো ওইরকম ভাবে আমাদের এইগুলোর মাধ্যমে আপনি ডেটা অ্যানালাইসিস করা, ক্লিন করা, এই বিষয়গুলা আমরা এই ডেটা অ্যানালিটিক্স যে রোলটা আছে সেটার মধ্যে আমরা করতে পারি। এরপর জুনিয়র ডেটা সায়েন্টিস্ট রোল আছে, যেখানে আমাদের বিভিন্ন মডেল তৈরি করা, ডেটাকে প্রসেস করার কাজে লাগছে। এরপর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, এআই ইঞ্জিনিয়ার, ডেটা ইঞ্জিনিয়ার, বিআই অ্যানালিস্ট, তারপর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এরকম অসংখ্য রোল আছে এই ডেটা সায়েন্সের জন্য। বাংলাদেশেও যেমন জব মার্কেট গুলোতে এগুলোর সার্কুলার খুব দেখা যায়, সিমিলার ওয়েতে আপনি চাইলে এই বিষয়গুলোকে আয়ত্ত করে রিমোটলি জব করার ফ্যাসিলিটিসটা অনেক বেশি উপভোগ করতে পারবেন। তো এখন সবই ঠিক আছে, কি কি শিখতে হবে, ডেটা সায়েন্স জিনিসটা কি বা মেশিন লার্নিং জিনিসটা কি, এটার জন্য আমাদের আসলে কি কি শিখতে হবে, এটাতে আমাদের চাকরির বাজারটা কেমন হবে, সবই ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই যে অর্গানাইজড ওয়েতে একদম ফার্স্ট টু লাস্ট যদি আমি শিখতে চাই, সেই জায়গার ওয়েটা আসলে কোথায়, আমি কোথা থেকে শিখতে পারি, শুরু করব কিভাবে? ঠিক আছে, আমাকে এসকিউএল জানতে হবে, পাইথন জানতে হবে, আমাকে প্রবাবিলিটি জানতে হবে, স্ট্যাটিস্টিক্স জানতে হবে, ডেটা মাইনিং জানতে হবে, মেশিন লার্নিং জানতে হবে, বাট আমি জানবো কোথা থেকে, শুরু করব কিভাবে? এই যে যে প্রবলেমটা, আমি কিভাবে কোথা থেকে শিখবো, সেই জায়গার আমাদের একটা সহজ সমাধান হচ্ছে আমাদের এই পিপল এন্ড টেকে জব ওরিয়েন্টেড ডেটা সায়েন্স কোর্স, যেখানে আসলে আমরা যে বিষয়গুলো বললাম যে আমাদের বেসিক্যালি ফার্স্ট আমাদের ফাউন্ডেশনটা তৈরি করতে হবে, যেটার কারণে আমরা শুরুতে দেখলাম যে আমাদের পাইথন, এসকিউএল, তারপর ডেটা অ্যানালিটিক্স এর যে টুলস গুলো আছে, স্ট্যাটিস্টিক্স, এগুলো শিখতে হবে। এটা কিন্তু একদম ফাউন্ডেশনের জন্য আমাদের। সেই জিনিসটা দেখা যায় আমাদের এই পিপল এন্ড টেকের ডেটা সায়েন্স কোর্সটিতে 3টা সেমিস্টারে ডিভাইড করে প্রত্যেকটা মডিউলকে খুব অর্গানাইজড ওয়েতে সাজানো আছে। ফার্স্টে আমাদের প্রথম সেমিস্টারে এই ফাউন্ডেশনের যে বিষয়গুলো আছে, পাইথন, অ্যানালিটিক্যাল টুলস, স্ট্যাটিস্টিক্স, এই বিষয়গুলোকে কভার করা হবে। অ্যান্ড দেন আমাদের যে কোর জিনিস ছিল মেশিন লার্নিং এর, ডেটা মাইনিং, মেশিন লার্নিং বা এই যে যেগুলো ছিল ডিপ লার্নিং, এনএলপি, এই জিনিসগুলোকে আমাদের সেকেন্ড সেমিস্টারে কভার করা হবে। এবং আফটার দ্যাট এআই ইন্টিগ্রেশনের যে বিষয়টা, সবকিছুতে এআই আছে, এআই ছাড়া আসলে সম্ভব না। তো ওই এআই ইন্টিগ্রেশনের যে জিনিসটা, আমাদের ডেটা সায়েন্সের জন্য যতটুকু এআই প্রয়োজন, আমি যে মডেলগুলোকে বিল্ড করবো ওগুলোকে আমি এআই এর মাধ্যমে কিভাবে করবো, বেস্ট মডেল কিভাবে নিয়ে আসবো, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে করবো, জেনারেটিভ এআই কিভাবে হবে, এই বিষয়গুলো ফাইনালে ইন্টিগ্রেট করা হবে ডেটা সায়েন্সের জন্য।
আর এই প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা মডিউল হবে প্রজেক্ট বেসড। প্রজেক্ট বেসড কেমন? যদি আমরা আমাদের কোর মডিউলে চলে যাই, যেটা আমাদের মেশিন লার্নিং ছিল, যে ডেটা মাইনিং এর পর আমরা মেইন জিনিস মেশিন লার্নিং শিখবো। মেশিন লার্নিং এ আমাদের অনেকগুলো অ্যালগোরিদম আছে, বেসিক্যালি এগুলো অ্যালগোরিদমের উপরই কাজ করে। তো প্রত্যেকটা অ্যালগোরিদমের প্রজেক্ট করে করেই অ্যালগোরিদম গুলো আসলে শেখানো হবে। এমন না যে অ্যালগোরিদম জিনিসটা কি আমরা শিখলাম তারপরে প্রজেক্ট করলাম, মানে প্রজেক্ট করতে করতে আমরা অ্যালগোরিদম শিখি। জিনিসটা হচ্ছে এইভাবেই মডিউল গুলো সাজানো। এরপরও যদি আমরা একটু ক্রেডিট সিস্টেম বা টাইম অনুযায়ী যদি আমরা একটু দেখতে চাই, তো আমাদের ম্যাক্সিমাম ক্রেডিটের পার্টটা আমাদের প্রথম যে সেমিস্টারটা আছে সেটাতে কভার করা হচ্ছে। সেখানে আমাদের টোটাল যদি আমরা দেখতে পাই যে আমাদের স্ট্যাটিস্টিক্স 48 আওয়ার্স 5 ক্রেডিট, দেন হচ্ছে আমাদের পাইথনে 66 আওয়ার। বেসিক্যালি পাইথনে আমাদের ম্যাক্সিমাম সময়টা দিতে হবে, কারণ আমরা মেশিন লার্নিং করি, যা কিছু করি না কেন প্রত্যেকটাতে কাজটা আসলে হচ্ছে এই পাইথন দিয়ে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে। দ্যাটস ওয়াই আমাদের যদি পাইথনে আমরা যত বেশি স্ট্রং হব, তখন আমরা তত বেশি মেশিনের সাথে ডিল করতে পারবো। এই জন্য ম্যাক্সিমাম আওয়ার্সটা আমাদের দেখা যায় পাইথনে দেওয়া হচ্ছে। এরপর আমরা এসকিউএল এ 33 আওয়ার্সে 3 ক্রেডিট পাচ্ছি। এরপর আমাদের অ্যানালিটিক্যাল টুলস যেগুলো আছে এগুলোতে আনুষঙ্গিকভাবে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমাদের মেইন যে কোর মডিউল, সেখানে আমরা প্রত্যেকটাতে 3 ক্রেডিট করে আমাদের যে ডেটা মাইনিং, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এনএলপির বিষয়গুলোকে আমরা কভার করতে পারছি। এরপর ফাইনালি হচ্ছে এই যে আমরা সারা বছর জুড়ে, এটা তো বেসিক্যালি আমাদের পিজিডি মানে 1 ইয়ারের একটা কোর্স। সো সারা বছর ধরে আমরা যা যা শিখেছি সেটার ফাইনাল যে বিষয়টা ইন্টিগ্রেট করে আপনারা নিজেদের মতো করে অ্যাসেসমেন্টের যে বিষয়গুলো বা ফাইনাল প্রজেক্ট তৈরি করা, পুরো বিষয়টাকে এআই এর মাধ্যমে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, সেটা হচ্ছে আমাদের ফাইনাল সেমিস্টারে চলে যাবে। তো এই টোটাল 360 আওয়ার্স এর 36 ক্রেডিটের এই পিজিটি প্রোগ্রাম আমাদের ডেটা সায়েন্সের। আর প্রত্যেকটা কোর্সের শেষেই আমাদের যেই এক্সাম, অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্টস, আরো আনুষঙ্গিক বিষয়গুলো আছে যেটা অ্যাজ ইউজুয়াল একটা কোর্সে কমপ্লিট করার জন্য প্রয়োজন। আর এখানে গ্রেডিং সিস্টেমও থাকবে, যেখানে আমাদের 90 to 100% মধ্যে জিপিএর যে ম্যাটার গুলো থাকে ওগুলো আনুষঙ্গিক ভাবে চলে আসবে। এই ছিল আমাদের ওভারঅল যে ডেটা সায়েন্স জিনিসটা আসলে কি, মেশিন লার্নিং কি, ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর জব মার্কেটটা আসলে কেমন। আমি যদি ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং করতে চাই তাহলে আমাকে কি কি জানতে হবে, কি কি শিখতে হবে, কিভাবে আমি শিখতে পারি। আর একটা কমন কোশ্চেন, আমি নন আইটি ব্যাকগ্রাউন্ড, সো আমি কি ডেটা সায়েন্স মেশিন লার্নিং করতে পারবো কিনা। এই প্রশ্নটার সহজ উত্তর হচ্ছে আপনি পারবেন, শুধু আপনার ধৈর্য প্রয়োজন আর আপনার শেখার আগ্রহটা প্রয়োজন। যদি আপনার এই দুইটা জিনিস থাকে, এটা আহামরি কিছু না। ডেটা সায়েন্সের এত হাইপ, বাট আপনার যখন একটা আয়ত্তে চলে আসবে তখন মনে হবে এটা আহামরি কিছুই ছিল না, যে আমি করতে পারবো না এরকম চিন্তা আসছিল। তো আপনারা যদি চেষ্টা করেন, তাহলে আইটি ব্যাকগ্রাউন্ড হন, নন আইটি ব্যাকগ্রাউন্ড হন, আইটি ব্যাকগ্রাউন্ডে একটাই সুবিধা, আপনি ইজিলি বিষয়টা ক্যাচ করতে পারবেন, যেহেতু আপনি এটার সাথে ইউজ টু, আপনি ইজিলি ধরতে পারবেন। আর যারা নন আইটিতে থাকে তাদের একটু সময় লাগবে, একটু প্র্যাকটিস বেশি লাগবে, স্বাভাবিক। একটা মানুষ যদি নতুন করে, আমাকে যদি এখন হুট করে মেডিকেল সেক্টরে দেওয়া হয়, আমি অবশ্যই ভালো কাজ পারবো না, এটাই স্বাভাবিক। আবার একজন ডাক্তারকে যদি আমি এনে ডেটা সায়েন্সে বসিয়ে দিই, সে শুরুতেই ভালো কাজ পারবে না, এটাও স্বাভাবিক। এরকম চেষ্টা করলে সবকিছুই সম্ভব। এই হচ্ছে আমাদের ওভারঅল ডেটা সায়েন্সের বিষয়গুলো। এখন আপনাদের যদি কারো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো করতে পারেন, আমরা সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব।